আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমাদের এসএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে ঢাকা বোর্ডে একটা কোশ্চেন এসেছিল। সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2016তে এই কোশ্চেনটা তোমাদের এসেছিল এবং কোশ্চেনটা যেহেতু একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন, সুতরাং এই কোশ্চেনটা আমরা একটা সমাধান দেখব। সেটা হচ্ছে, দেখো প্রথম কোশ্চেন কি ছিল যে বিসিডি কোড কি। আচ্ছা, বিসিডি কোড সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে তোমরা বলতে পারো যে বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। আচ্ছা, বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ দশমিক সংখ্যাকে 4 বিটের বাইনারিতে রূপান্তর করলে আমরা বিসিডিতে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ বিসিডি কনভার্ট করা হয়ে যায়। তাহলে তোমরা একটা ডেফিনেশন বলতে পারো যে বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল এবং দশমিক সংখ্যাকে 4 বিটের বাইনারিতে রূপান্তর করতে বিসিডি কোড ব্যবহার করা হয়। এবং তোমরা চাইলে আরও বলতে পারো সেটা হচ্ছে যে বিসিডি কোড হচ্ছে 4 বিটের এবং এটির দ্বারা সংকেত তৈরি করা যায় 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ তুমি বলবা বিসিডি কোড 4 বিটের এবং এটির দ্বারা সংকেত তৈরি করা যায় 2 টু দি পাওয়ার 4 অথবা 16। এতটুকু বললে হয়ে যাবে, অথবা তুমি চাইলে প্রথম শুধু 2 লাইনে বলতে পারো। আমি আবার বলছি, তুমি বলবা বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, দশমিক সংখ্যাকে 4 বিটের বাইনারিতে রূপান্তর করতে বিসিডি কোড ব্যবহার করা হয়। আর যদি অতিরিক্ত কিছু বলতে চাও তাহলে বলতে পারবা বিসিডি কোড হচ্ছে 4 বিটের, এটির দ্বারা 2 টু দি পাওয়ার 4 অথবা 16টি সংকেত তৈরি করা যায়। ওকে, এবার 2 নম্বর এই কোশ্চেনটা রয়েছে যে 1 যোগ 1 1 হয়, এটা ব্যাখ্যা করো। তুমি অবশ্যই ধরতে পারছো যে এটা বাইনারি যোগ না, এটা মূলত কি যোগ? বুলিয়ান যোগ। তাহলে তুমি বলতে পারো যে 1 যোগ 1 1 হবে শুধুমাত্র বুলিয়ান যোগের নিয়ম অনুযায়ী বা বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ অনুযায়ী। বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধের ক্ষেত্রে আমরা বলতে পারি, তুমি বলতে পারো যে বুলিয়ান যোগের নিয়ম অনুযায়ী 1, আচ্ছা এভাবে লেখা দেই, বুলিয়ান যোগের নিয়ম অনুযায়ী এটা হয় 0 যোগ 0 ইকুয়াল টু 0, 0 যোগ 1 ইকুয়াল টু 1, 1 যোগ 0 ইকুয়াল টু 1, 1 যোগ 1 ইকুয়াল টু 1 হয়। এই যে আমাদের 4 নম্বরটা নিয়ম রয়েছে, 4 নম্বরের নিয়ম অনুযায়ী বলতে পারি যে 1 যোগ 1 সবসময় 1 হয়, কারণ এটা হচ্ছে যৌক্তিক যোগ। যৌক্তিক যোগ বা হচ্ছে লজিক্যাল অর, আর লজিক্যাল অরের ক্ষেত্রে 1 যোগ 1 সবসময় 1 হবে। এখন শুধুমাত্র কি 2টা 1 যোগ করলে 1 হবে না, এখানে দেখো তুমি যতগুলো 1ই যোগ করো না কেন সবগুলো 1 যোগ করলেই 1 হবে। এটা হচ্ছে বুলিয়ান অরের যোগ, অর্থাৎ যৌক্তিক যোগ বা অর গেটের যোগ। আর অর গেটের ক্ষেত্রে তুমি যতগুলো 1ই যোগ করো না কেন সবসময় কি হবে? 1 হবে, অর্থাৎ যে কোনো একটা 1 থাকলে 1 হবে, একাধিক 1 যতগুলো 1 থাক না কেন সবসময় 1 হবে। তাহলে আমরা বলতে পারি যে বুলিয়ান যোগের নিয়ম অনুযায়ী 1 যোগ 1 সবসময় কি হবে? 1 হবে, অথবা একাধিক যোগ হলে 1 হবে। তাহলে তুমি কি করতে পারো? এই 4টা নিয়ম দিয়ে বলতে পারো যে বুলিয়ানের নিয়ম হচ্ছে এটা, আর এগুলোর একটা নাম্বারিং করতে পারো যে এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে কত 3। তাহলে 4 নম্বর নিয়ম অনুযায়ী সবসময় কি হবে? 1 যোগ 1 সবসময় 1 হবে। অথবা তুমি বলতে পারো বুলিয়ান অর যোগ অথবা যৌক্তিক যোগের নিয়ম অনুযায়ী 1 যোগ 1 সবসময় 1 হবে। এতটুকু লিখলেই হয়ে যাবে। তাহলে এবার আমরা যেটা করব 2 নম্বরটা অ্যান্সার, 3 নম্বরটা অ্যান্সার করবো। সেটা হচ্ছে, দেখো কি বলছে, গ নম্বর কি বলছে যে উদ্দীপকে যে একটা এক্স দেওয়া আছে, এফ ফাংশনটার আলোকে সত্য সারণী দেখাতে বলছে। তাহলে আমরা লিখে ফেলি ফাংশনটা। ফাংশনে করলে কি দেওয়া আছে? এ প্রাইম বি প্লাস বি প্রাইম সি। আচ্ছা, এটাকে যদি আমরা সত্য সারণীতে দেখাতে যাই তাহলে দেখি কি হয়। দেখো আমরা একটা সত্য সারণী দিলাম, এখানে আমাদের ভেরিয়েবল কয়টা আছে? 3টা ভেরিয়েবল। একটা হচ্ছে এ, এটা এ এর ঘর, এটা নিলাম হচ্ছে বি, আরেকটা আছে আমাদের কত? সি আছে, তাই না? আচ্ছা, তোমরা জানো যদি ভেরিয়েবল যদি 3টা হয় তাহলে ইনপুট হবে কয়টা? 8টা। কিভাবে 8টা হবে? দেখো এই একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 4টা হয়ে গেছে। আবার একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এই আমাদের কটা হয়ে গেল? 8টা হয়ে গেছে, তাই না? তাহলে এবার কি করব? এখানে যদি একটা 0 একটা 1 নিয়েছি, এবার কি করব? এবার 00 11, আবার 00, এবার হচ্ছে 11। এবার দুইটা, প্রথমে দেখো একটা 0 একটা 1, এবার কি 2টা 0 2টা 1, এবার তার ডাবল। তাহলে এবার কি হবে? 4টা 0 4টা 0, এই হচ্ছে 4টা 1। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট। তাহলে আমরা কাজ করব, দেখো আমাদের একটা কি দরকার আছে? এ প্রাইম দরকার আছে। এ প্রাইম কিভাবে পাবো? এর ঘরটাকে উল্টাই দিলে, কারণ এটা যেন নট গেটের কাজ। তাহলে 0 থাকলে কি হবে? 1। তাহলে দেখো এখানে 4টা 0 আছে, তাহলে আমি এখানে কি করতে পারি? 4টা 1। আবার যদি 4টা 1 আছে তাহলে আমরা এখানে কি করতে পারি? 4টা 0 দিতে পারি, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে এ প্রাইম দিলাম। আচ্ছা, এখানে বি প্রাইমও দরকার আছে, তাহলে আমি একটা বি প্রাইম নিয়ে নেই। বি প্রাইমের ঘরে গিয়ে দেখো
দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, তাহলে এবার দুইটা জিরো আছে না, আমরা দুইটা ওয়ান দিব, আবার দুইটা ওয়ান, তাহলে কি দেবো দুইটা জিরো, আবার এখানে কি দুইটা জিরো আছে, দুইটা ওয়ান। আচ্ছা এবার কি করব দেখো, আচ্ছা আমরা কাজ করি না কেন, আমরা এই দিকটা লাইন টেনে দিই যাতে তোমাদের বুঝতে একটু ইজি হয় এবং এখানে লেখাগুলো একটু স্পষ্ট বোঝা যায়, কারণ এভাবে না হলে তো অনেক সময় কি হয়ে থাকে, ভুল হওয়ার একটা চান্স থাকে। তাহলে আমরা কাজ করি, এটাকে মার্জিন টেনে নিলাম। তাহলে দেখো এখানে কি, এখানে দুইটা জিরো আছে, দুইটা ওয়ান দিলাম, দুইটা ওয়ান দুইটা জিরো, দুইটা জিরো দুইটা ওয়ান, এবার দুইটা ওয়ান আছে, এবার আমরা কি করব দুইটা জিরো দিব। আচ্ছা দেখো এখানে কি আছে, এ প্রাইম বি, আমরা এখানে লিখে ফেললাম এ প্রাইম বি। তাহলে এই যে এ প্রাইমের ঘর আর বির ঘরটা কি হবে, গুণ আছে, তাহলে জিরো আর ওয়ান গুণ করে দাও, জিরো জিরো ওয়ান গুণ করে দিলে জিরো, দুইটা ওয়ান আছে, দুইটা ওয়ান গুণ করলে ওয়ান হবে, এখানে দুইটা ওয়ান, তাহলে সেক্ষেত্রে ওয়ান দিব। আবার কি দেখো কোথায় আছে, এই জিরো জিরো গুণ জিরো জিরো গুণ করলে আমাদের জিরো, জিরো আর জিরো গুণ করলে আবার জিরো, ওয়ান জিরো গুণ করলে জিরো, ওয়ান আর যদি জিরো গুণ করে দেই তাহলেও জিরো। তাহলে আমরা কি করলাম, এই যে এ প্রাইমের ঘর আর বির ঘরটা গুণ করলাম। এবার দেখো বি প্রাইমের সাথে সির গুণ আছে তাই না, তাহলে এই যে বি প্রাইমের ঘর আর এটা হচ্ছে সি এর ঘর, তাহলে দেখো দেখি আমরা গুণ করে দেই, আমরা দেখতে পাচ্ছি ওয়ান আর জিরো আছে, তাহলে আচ্ছা এখানে লিখে দেই বি প্রাইম সির ঘর হচ্ছে এটা। আচ্ছা তাহলে এই বি প্রাইম আছে, জিরো আর ওয়ান গুণ করলে হবে জিরো, ওয়ান ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান, জিরো আর জিরো গুণ করলে হচ্ছে জিরো, ওয়ান আর যদি জিরো গুণ করে দেই তবুও জিরো, ওয়ান জিরো গুণ করলে জিরো, ওয়ান ওয়ান গুণ করলে আমাদের ওয়ান হবে, জিরো জিরো গুণ করলে জিরো, ওয়ান আর জিরো গুণ করলে হচ্ছে জিরো, তাই না? আচ্ছা আমরা দেখো এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, এখন কি করব, এই দুটাকে আমরা যোগ করব। তাহলে এই দুটাকে যোগ করলে আমরা কি পাবো, ফাংশন পাবো। তা অথবা তুমি সংক্ষেপে এফ লিখে দিতে পারো, কারণ এই ফাংশনটাই হচ্ছে এ প্রাইম বির সাথে বি প্রাইম সির যোগ, তাই না? তাহলে এটা যোগ করে দাও, জিরো জিরো যোগ করলে হচ্ছে জিরো, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, জিরো জিরো যোগ করলে জিরো, ওয়ান জিরো ওয়ান, জিরো জিরো যোগ করলে জিরো, এই হচ্ছে জিরো। তাহলে এই হচ্ছে আমাদের ফাংশনটার আউটপুট, অর্থাৎ এফ হিসেবে আমরা এটা কি পাবো, তিনটা ওয়ান জিরো ওয়ান। তো আশা করি তোমরা গটা বুঝতে পারছো যে কিভাবে এটা হয়েছে। আর যদি সমস্যা থাকে আমার সপ্তম শ্রেণীর ভিডিওটা একটু দেখে নিও, তাহলে তোমাদের এটা অনেক হেল্পফুল হবে। আচ্ছা এবার আমরা কি করবো, ঘ নম্বরে চলে যাব। এবার আমরা ঘ নম্বরটা করবো। দেখো ঘ নম্বরে কি বলছে, উদ্দীপক যে ফাংশনটা দেওয়া আছে, ফাংশনটাকে কি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে দেখানো যায়, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। যদি যায় তার ব্যাখ্যা দিতে হবে। তাহলে আমরা দেখি এফ ইকুয়াল টু কি আছে, এ প্রাইম বি প্লাস হচ্ছে বি প্রাইম সি। আচ্ছা এইটাকে ন্যান্ড গেটে দেখাতে বলছে। আচ্ছা তোমরা দেখো তো ন্যান্ড গেটে কে আছে, আমরা যদি ন্যান্ডের কথা বলি, এই ন্যান্ড গেটে দেখো একটা হচ্ছে অ্যান্ড গেট আছে, তাই না? আচ্ছা যদি অ্যান্ড গেট থাকে, আচ্ছা আমি একটু মুছে দেই, সেটা হচ্ছে দেখো এখানে আছে আমার হচ্ছে ন্যান্ড গেট। আচ্ছা এই ন্যান্ডে কি আছে, ন্যান্ড গুণের কাজ করে না, তাহলে এটা যদি গুণের কাজ করে তাহলে ভালো, কিন্তু তার সামনে আছে নট, অর্থাৎ গুণের কাজ করবে তিনটাকে উল্টাবো, তাই না? তো যেহেতু ন্যান্ড যেহেতু গুণের কাজ করে, এখানে গুণ আছে এখানে গুণ আছে, খুবই ভালো। বাট সমস্যাটা হচ্ছে এইখানে একটা যোগ আছে, এই যোগটাকে আমাকে সরাতে হবে। আর যোগটাকে সরানোর জন্য আমরা কি করতে পারি, দেখো এ প্রাইম বি প্লাস হচ্ছে বি প্রাইম সি, তাই না? আচ্ছা এটাকে আমরা কি করব, ডাবল প্রাইম দিয়ে দিব। তোমরা জানো যে কোনো কিছুর উপর ডাবল প্রাইম দিলে কোনো সমস্যা নেই, কারণ সেটা উঠে যায়। অর্থাৎ কোনো কিছুর উপর ডাবল প্রাইম দিলেও ডাবল প্রাইমটা উঠে যায়। তাহলে এই জন্য আমরা এটাকে ডাবল প্রাইম নিয়েছি। এবার আমরা এখানে ডি মর্গানের একটা সূত্রই ফেলাবো, এবং ডি মর্গানের সূত্র দিয়ে অঙ্কটা খুব সহজে আমরা করে ফেলবো। আমরা ডি মর্গানের এই সূত্রটা তোমরা অনেকে সবাই জানো, সেটা হচ্ছে এ প্লাস বি প্রাইম থাকলে লেখা যায় কি, এ প্রাইম ইন্টু হচ্ছে বি প্রাইম। তাহলে আমরা এটাকে এ ধরলাম, এটাকে বি, এই প্রাইমটার কাজ করবো, উপরেরটা ঠিক রাখবো। তাহলে এটা এবং এটাকে আমরা যোগ করে দেই, সেটা হচ্ছে এ প্রাইম, এটা এ প্রাইম প্লাস থাকলে দেখো কি হয়ে যায়, গুণ হয়ে যায়, ইন্টু বি প্রাইম সি তার উপর গুণ। এখন দেখো আমাদের উপরে প্রাইমটা কিন্তু ঠিক ছিল, মনে করো এখানে যদি আরো একটা প্রাইম থাকতো তাহলে এখানে দিয়ে দিতাম। অনুরূপভাবে এখানে দেখো দুটা প্রাইম আছে না, আমরা তো একটা প্রাইমের সূত্র ফেলালাম, তাহলে এই প্রাইমটা আমরা এবার কি করব, দিয়ে দিব। তাহলে এবার আমরা কাজ করব, চলো এই যে ফাংশনটা বের করলাম, এখন দেখো সবাই কিন্তু গুণে কনভার্ট হয়ে গেছে। যেহেতু গুণে কনভার্ট হয়ে গেছে, তাহলে এটাকে আমরা খুব সহজে কি করতে পারি, এটা খুব সহজে আমরা ন্যান্ড গেট দিয়ে দেখাতে পারি। তাহলে আমরা একটা এ এর ঘর নিলাম, আর এটা হচ্ছে আমরা একটা বি এর ঘর নিলাম। আচ্ছা এটাকে যদি আমরা ন্যান্ড গেট দিয়ে দেখাই, তাহলে দেখো এটা আমি কি পাবো, এ প্রাইম, আচ্ছা আমাদের বি প্রাইমও লাগবে, তাই না? তাহলে আমি এটাকে এটা কি করি, বি প্রাইম দিয়ে দিব এখানে। এই যে এখানে আমরা বি প্রাইম পেলাম, এটাও কিন্তু ন্যান্ড গেট, নট গেট কিন্তু ইউজ করতে পারবো না, কারণ তোমাকে বলছে ন্যান্ড গেট দিয়ে দেখা দেয়। তাহলে এখানে আমি কি পাবো, বি প্রাইম পাবো। ওকে, তাহলে এ প্রাইম আর বি গুণ আছে। আচ্ছা এটা তো এ প্রাইমের ঘর ছিল, তাই যে এ প্রাইম আর বি নিয়ে গেলাম, এটাকে যদি আমরা গুণ করে দিতাম তাহলে কি পাবো, এ প্রাইম বি।
আচ্ছা এখানে কি আছে, আচ্ছা এটাকে অ্যান্ড করে দিলে, এটা কি ন্যান্ড করে দেই তাহলে তার উপর প্রাইম হয়ে যাবে, তাই না? আচ্ছা এখানে বি প্রাইম, তাহলে বি প্রাইমের ঘর হচ্ছে এটা, তার সঙ্গে কে যাচ্ছে, সি যাচ্ছে। আচ্ছা আমরা একটা সির ঘর এখানে নিতে পারতাম, যেটা আমরা নেইনি। তাহলে দেখো আমরা এখানে একটা সি এর ঘর নিলাম, তাহলে এই বি প্রাইমের সাথে সি গুণ হচ্ছে, তাহলে এটা হচ্ছে বি প্রাইমের ঘর, এটা হচ্ছে আমাদের সি এর ঘর, এটাকে গুণ করে দাও, সেটা হচ্ছে বি প্রাইম সি। ওকে, তাহলে এবার আমরা এই দুইটা কি মাঝখানে দেখো গুণ আছে না, তাহলে একটা আমি অ্যান্ড গেট দিয়ে দিতাম, তাহলে অ্যান্ড গেট গুণ দিলে আমি কি পাইতাম, সেটা হচ্ছে এ প্রাইম বি, এটার সঙ্গে ইনটু হয়ে যেত বি প্রাইম সি, তারপর ইনটু। এখন কথা হলো আমি কি অ্যান্ড গেট ইউজ করব না, আমি ন্যান্ড গেট ইউজ করব। তাহলে ন্যান্ড গেটের জন্য এখানে একটা কি দেবো, প্রাইম দেবো, অর্থাৎ বাবল দিব, এই বাবল দিলে এটা প্রাইম হয়ে যাবে। দেখো দেখি এইটা আর এটা কি একই জিনিস কিনা, আর এই ফাংশনটা কোথা থেকে পেয়েছি, এটাকে ইয়া করে সূত্র অ্যাপ্লাই করে। তাহলে আলটিমেটলি আমরা ফাংশনটাকে দেখালাম, উদ্দীপকে যেটা ছিল কোন গেট দিয়ে দেখালাম, সেটা হচ্ছে আমরা ন্যান্ড গেট দিয়ে দেখালাম। তাহলে তুমি বলতে পারো যে হ্যাঁ, উদ্দীপকের ফাংশনটিকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব, যেটা আমরা এখন দেখালাম আর কি। এই ধরনের তোমার এই অধ্যায়টাতে সুবিধা হচ্ছে কি, যেসব সৃজনশীল কোশ্চেন আসে, যদি তুমি কোশ্চেনটা ধরতে পারো, অ্যান্সার করতে তোমার অন্যান্য অধ্যায়গুলোর তুলনায় খুব কম সময় লাগবে। দেখা গেলো তোমার এই কোশ্চেনটার অ্যান্সার করতে গেলে সর্বোচ্চ 15 মিনিট লাগবে, 15 মিনিট লাগার কথা না, তোমার যদি ভালো করে প্র্যাকটিস করা থাকে তুমি 10 মিনিটের অ্যান্সার করতে পারবা। সুতরাং এই অধ্যায়টার আমি চিন্তা করেছি ধারাবাহিকভাবে সবগুলো সৃজনশীল কোশ্চেন এর ভিডিও বানাবো, আর যদি কোথাও বুঝতে সমস্যা সেটা তো আমাকে জানাবা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, পরবর্তীতে তোমাদের কোন এক ভিডিওর সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।